এই ধরনের যে ঘাগুলো হয় সেগুলো কি মানে জ্বালা করে বা ব্যথা না, করে? এটা একটা প্রবলেম যে এটা ইউজুয়ালি পেনলেস, এই জন্যই লোকে না ইগনোর করে। আলসার খুব একটা পেনফুল নয়, কিন্তু জিনিসটা সাদা একটা হ্যালো মতো আছে সাইডে, চাপ দিলে দেখা যাচ্ছে বেশ শক্ত হয়ে আছে। এটা কিন্তু খুব আর্লি সাইন, যেটা ক্যান্সার হলেও হতে পারে। অধিকাংশ লোক যারা অ্যালকোহল খান তারা সঙ্গে সঙ্গে স্মোকিংও করেন, তার কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস বহুগুণ বেড়ে যাবে রাদার দ্যান অ্যালকোহল অ্যালোন বা স্মোকিং অ্যালোন। এই দুটো কিন্তু কম্বিনেশনটা খুব খারাপ। কেন? কারণটা হচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে সেক্ষেত্রে কিন্তু তারও ওরাল ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে। আমি এরকম কেস দেখেছি, বাবা ওরাল ক্যান্সারে মারা গেছেন, ছেলে এর কোনো নেশাই করেন না, স্টিল ওরাল ক্যান্সার হয়েছে। অনেকেই বলে যে মুখে একটা ব্যাড স্মেল হয়, এই মুখের বাজে গন্ধ কাটাবার উপায় কি? সবচেয়ে ভালো উপায় সাইকেলটাকে ব্রেক করার জন্য জল খাওয়া। কম করে খাও, কিন্তু প্রত্যেক 15 মিনিট 20 মিনিটে বা আধ ঘন্টায় একটু একটু সিপ করো। অনেকেই আছে মাউথ ওয়াশ। আমি মাউথ ওয়াশ ইউজ খুব রেস্ট্রিক্টেড ইউজ করতে বলি। বরাবর মাউথ ওয়াশ ইউজ করবে না। মাউথ ওয়াশ ইউজ করলে প্রচুর তার সাইড এফেক্ট আছে। দাঁত কালো হয়ে যায়, দাঁতে পাথর জমে, প্যারোটিড সোয়েলিং হয়, এইগুলো প্রবলেম মাউথ ওয়াশের। যদি মাউথ ওয়াশ ব্যবহার করতে হয়, আমি দুটো মাউথ ওয়াশ বলছি কীভাবে ব্যবহার করবে। টুথপেস্টে কি থাকা উচিত, কি দেখে কেনা উচিত? টুথপেস্টে কিছু থাকা উচিত না। টুথপেস্টে কিছু থাকলেও কিছু হবে না। কি থাকবে না সেটা বলে দিচ্ছি। ট্রাইক্লোজান থাকলে সেই পেস্ট বা প্যারাবেন থাকলে সেই পেস্ট কিনবেন না, কারণ ট্রাইক্লোজান থেকে ক্যান্সার হয়। এছাড়া যে কোনো পেস্ট কিনতে পারেন, যে কোনো রং, যে কোনো গন্ধ, যে কোনো রকম জিনিস। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কি পেস্ট কিনি, বাজারে সবচেয়ে কম পয়সা যে পেস্ট পাওয়া যায় সেই পেস্ট। হিমাদ্রিদা কেমন আছো বলো? দারুণ। তোমার কি খবর? তুমি এখন আমি তো খুব বিজি। ফাটাফাটি আছি, এই আড্ডা হচ্ছে, তোমার সাথে গল্প হচ্ছে, এটা একটা ভালো লাগা। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার যে ফার্স্ট পডকাস্ট ছিল সেখানে বেশ কয়েকটা রিলস জেনুইনলি ভাইরাল হয়, এবং বেসিক্যালি বিশ্বাস করো আমারও ধারণা ছিল না যে দাঁতের কোনো বিষয় নিয়ে মানুষের এতটা আগ্রহ হবে। তো যে কারণে তাদের বাকি যে প্রশ্নগুলো আজকে সেগুলো আমরা করব। একদম। ফার্স্ট আমি জানতে চাইবো, যেখান থেকে আগের দিনের পডকাস্টটা বা আগের বারের পডকাস্টটা শেষ হয়েছিল, তোমার যে ড্রিম প্রজেক্ট সেইটা কেমন চলছে? তোমার যে দাঁতের। খুব ভালো চলছে, কারণ এই শুরু করার আগে তোমাকে আমি বলছিলাম, তোমাকে আমি আগের বার বলে গেছিলাম যে বলে তো ফেলেছি তোমাকে যে 50 টাকা দিয়ে আউটডোর টিকিট করবো। ওডনটরাই নাম? ওডনটোরাই। ওডনটরা। এইবার তারপর আমাদের অরিজিনালি প্ল্যান ছিল 100 টাকা করবো, কিন্তু তোমাকে যেহেতু প্রমিস করেছি 50 টাকা ছিল, 50 টাকাই আছে এবং 50 টাকাই রাখবো। আমি জানি না এরপরে বাজার, আমরা বলি তো যে ইনফ্লেশন হয়, ইনফ্লেশন কী হবে, আমরা ঠিক করেছি যতদিন পারবো একদম না ভেঙে না পড়লে 50 টাকাই রাখবো। ঠিক আছে? এই 50 টাকার বিষয়টা বলো, মানে তুমি বলছিলে, আমি বলছি যে আমার দাঁত ঠিক আছে কিনা, বা আমি চিকিৎসা কীভাবে করানো উচিত, এই যে প্রাথমিক যে অবজারভেশন সেইটা 50 টাকা। হ্যাঁ, যেটা অন্যান্য যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে ধরো 500 টাকা 1000 টাকা যেটা তার ফি হয়, সেইটার বদলে এটা 50 টাকা ফর ওডনটরা। প্লাস অনেক সময় যেটা হয়, করতে গিয়ে ছোট এক্সরে দরকার হয় তো আইওপিএ, সেটা ওই 50 টাকার মধ্যে ইনক্লুডেড, আলাদা কোনো টাকা দিতে হয় না। ওকে। হ্যাঁ, কারণ মানে ধরো মুখটা স্ক্রিন করার জন্য একটা অনেক সময় হয় বড় একটা এক্সরে ওপিজি, সেটাও আমাদের সেন্টার হয়, সেটা 650 টাকা লাগে। আর নর্মালি ধরো করার সময় আমরা 3-4টে এক্সরে নিতে হলো, সেটা যেন আলাদা কিছু লাগে না, এই 50 টাকার মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, এর কারণটা হচ্ছে যে এই কারণে করা হয়েছিল যে অরিজিনাল আইডিয়া ওয়াজ, যেহেতু ইন্ডিয়া একটা ওরাল ক্যান্সারের হাব হয়ে গেছে, হু করে বাড়ছে, অনেকেই না টাকার জন্য দেখাতে চান না, গড়িমসি করেন। তারপরে যখন তার আর্লি স্টেজে না হয়ে পরের দিকে আসে ক্যান্সারের স্টেজ, এটাই অরিজিনাল ভাবনা ছিল। কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম যে অনেকেই শুধুমাত্র দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্যই এবং ইনিশিয়াল চেক আপের জন্যই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এবং আমি অনেক সময় আশ্চর্য হয়ে গেছি, এরা ওভারনাইট ট্রেনে বা বাসে করে এসে ইনস্টিটিউটে আসেন, ইনস্টিটিউট খোলার আগে দাঁড়িয়ে থাকেন। তখন আমি রিয়েলাইজ করতে পারি হেলথ কেয়ারের ক্ষেত্রে আমাদের, এটা আমি কোনো সরকারের জন্য বলছি না, কিন্তু হেলথ কেয়ারের ক্ষেত্রে কতটা ল্যাকুন এখনও রয়ে গেছে। সেটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে হয়তো
ফেসিলিটিস বা ট্রিটমেন্টের আধুনিক টেকনোলজি অনেক জায়গাতে অ্যাভেলেবেল হলেও সেখানে খরচা তার এতটা হয়ে যায় হ্যাঁ, সেটা একটা প্রবলেম। যে এইটা একটা মানে আমি তোমার একটা স্ট্যাট বলছি যে ভারতবর্ষের দারিদ্র সীমা থেকে বহু মানুষ মধ্যবিত্ত হয়েছে, কিন্তু ঠিক যেরকম দারিদ্র সীমার নিচ থেকে মানুষ মধ্যবিত্ত হয়েছে, কিছু মানুষ মধ্যবিত্ত থেকে দারিদ্র সীমার নিচে চলে গেছেন। 75% কেস যারা মধ্যবিত্ত থেকে দারিদ্র সীমার নিচে গেছেন তাদের পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়েছে, এই চিকিৎসা খরচা জোগাড় করতে গিয়ে তারা তাদের এই অর্থনৈতিক সক্ষমতা হারিয়েছে। এটা একদম ঠিক So, কথা। এইটা কিন্তু গোটা দেশের জন্য একটা চিত্র। সেখানে 50 রুপিসের প্রাথমিক যে বিষয়টা সেটা সত্যি প্রশংসার যোগ্য। থ্যাংক ইউ। আমি যেখানে আসবো সেটা হচ্ছে যে তুমি ওরাল ক্যান্সারের কথা বলছিলে, যে এই ওরাল ক্যান্সারটা কিভাবে হচ্ছে, মানে একটু যদি বলো। দেখো, একটা অসুবিধা হচ্ছে আমরা কেন ইন্ডিয়াতে ওরাল ক্যান্সার এত বেশি, তার একটা বড় কারণ হচ্ছে যে টোবাকো ইউজার সারা পৃথিবীতে আছে, কিন্তু লোকাল এবং চিউইং টোবাকো, চিবিয়ে খেতে হয় এরকম টোবাকো, সেটা বোধহয় ভারতবর্ষ, এই ভারতীয় উপমহাদেশে মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। লাইক গুটখা, খৈনি, এগুলো। জর্দা, গুটকা, খৈনি, এগুলো তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খায় না। আচ্ছা, মানে তুমি নিশ্চয়ই কোনো একটা ইউরোপিয়ানকে তুমি জর্দা পান চিবোতে দেখেছো? আমি তো দেখিনি, ওরা খায় না। খৈনি খাচ্ছে আমেরিকান, এরকম আমি কাউকে দেখিনি। অতএব এগুলো যেহেতু আনকমন, ওদের ওদের ক্যান্সারগুলো অন্য ফর্মে হয়। লাং ক্যান্সার ওরা বেশি, বা অন্য ধরনের ক্যান্সারগুলো বেশি, যেহেতু ওরা স্মোক করে বেশি আমাদের থেকে হয়তো। কিন্তু আমাদের দেশে যেহেতু এই চিবিয়ে খাওয়ার তামাকজাত দ্রব্য অত্যন্ত বেশি পরিমাণে কনজিউম করা হয়, সেটা তো একটা প্রাইম রিজন। আমরা সবাই জানি যে টোবাকো ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন ফর ক্যান্সার। আরেকটা প্রবলেম যেটা দেখছি সেটা হচ্ছে যে শুধু টোবাকো নয়, অনেকে টোবাকো নেয় না কিন্তু পান মশলা খায়, যেটাও আবার সারা পৃথিবীতে কেউ কোথাও খায় না। মানে পান মশলাতে কিন্তু টোবাকো নেই, গুটকার কথা বলছি না, নর্মাল পান মশলা। কিন্তু যেহেতু সুপুরি আছে, সেজন্য যেটা হয়, লং টার্ম খেলে না একটা ডিজিজ হয়, তার নাম ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, মানে মুখের ভেতরটা পুরো শক্ত হয়ে যায় আর মুখ হাই করতে পারে না। এইটা থেকে কিন্তু ক্যান্সারের কনভার্সন খুব বেশি হয়। আচ্ছা। আরেকটা হচ্ছে ইন্ডিয়াতে যেহেতু তুমি বলছিলে, যেটা নিয়ে আমরা শুরু করলাম, যে হেলথ কেয়ারের কস্ট এবং আমার পারচেসিং পাওয়ারের মধ্যে একটা গ্যাপ থাকার জন্য অনেকেই হয়তো দাঁত ভেঙে পড়ে আছে, দাঁতের ভাঙা অংশ দিয়ে জিভে বা গালে নিয়মিত ঘষা খাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে না কষ্টের কথা ভেবে বা অন্য কিছু, বা অনেক আছে ভয়ে, যদি তুলতে হয় ভয় পায়। তো যদিও আমরা পরে হয়তো ডিসকাস করব যে তুলতে হলেও এখন টেকনোলজি এত এগিয়েছে যে ব্যথা লাগাটা প্রায় নেই বললেই চলে। এবার এইগুলোর জন্য ডাক্তারের কাছে যাই না। এইবার এই যে নিয়মিত দাঁত ঘষছে, বা দাঁতের সঙ্গে সঙ্গে জিভ লেগে বা গালে লেগে ঘষছে, বা অনেককে আমি দেখেছি আঁকেল দাঁত উঠছে, ভালো করে বেরোচ্ছে না, মাঝে মাঝে ফুলছে, ব্যথা হচ্ছে, গালে ঘষছে, একদম আঁকেল দাঁত এমন পজিশনে আছে, ওপরে বা নিচে, হা করতে গেলে বা একটু খেলে অসাবধানবশত কথা বলতে গেলে দুম করে কামড় পড়ছে, রেগুলার পড়ছে। আমাদের কাছে যখন আসছে দেখলাম ওটা আলসারেশন হয়ে গেছে। এইবার এটা যদি আলসারেশনটা থেকে যায়, বারে বারে হতে থাকে, যে কোনো সময় কিন্তু ম্যালিগনেন্স হতে পারে। অতএব আমি বলবো যে তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে কেন আমাদের এখানে এত বেশি ওরাল ক্যান্সার, এর প্রাইম যদি রিজন বলো, একটা হচ্ছে তামাকজাত দ্রব্য, চিবিয়ে খাওয়ার তামাকজাত দ্রব্যের ইউজ বেশি। সেকেন্ড হচ্ছে কিছুটা আমাদের অজ্ঞানতা, কিছুটা আমাদের কেয়ারলেসনেস, যে ঘষছে তবুও আমরা যাচ্ছি না। মানে আমি জানি কলকাতার একজন প্রথিতযশা ডাক্তার আমাদের চেনা, তার একটা এরকম ভাঙা দাঁত ছিল, আমরা বলতাম যে স্যার দাঁতটা তুলে ফেলুন না, তুলে ফেলুন না, ডেন্টাল সার্জন। হ্যাঁ করবো করে, এরকম একদিন হলো আলসারেশন, ক্যান্সার হলো, ট্রিটমেন্ট করা হলো, সার্জারি হলো, কিন্তু 1 বছর বাদে উনি মারা গেলেন। এই জন্য সবাই যারা পডকাস্টটা শুনবে তাদের জন্য একটা মেসেজ, আপনি আমাদের কাছে আসতে হবে না, নিয়ার বাই কাউকে, যদি মুখের মধ্যে একটা ছোটো ঘা হয়েছে, 7 দিন 10 দিন কমছে না, একবার দেখান। যেন যদি ক্যান্সার হয়ও একদম আর্লি স্টেজে ধরলে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই ধরনের যে ঘাগুলো হয় সেগুলো কি মানে জ্বালা করে বা ব্যথা না, করে? এটা একটা প্রবলেমটা হচ্ছে এটা ইউজুয়ালি পেনলেস, এই জন্যই লোকে না ইগনোর করে। পেনলেস শুধু একটা ঘা, অনেক সময় খেয়ালও করতে পারে না। কিছু পেশেন্ট আমি পেয়েছি যে যারা বলেছেন ডাক্তারবাবু বুঝতেই পারিনি,
হ্যাঁ, মানে যেহেতু জিনিসটা যদি পেইনফুল হয় আলসার না, সেগুলো জেনারেলি ক্যান্সারাস হয় না। জেনারেলি বলছি, মানে এরকম নয় যে ক্যান্সারাস একটা আলসার পেইনফুল হবেই না, কিন্তু পার্সেন্টেজ কম। অন্যান্য যেগুলো মুখে আলসার হয়, ধরো অ্যাপথাস আলসার, পরীক্ষার আগে টেনশনে আলসার হতে পারে, এগুলো সাইকোলজিক্যাল স্ট্রেস থেকে হতে পারে, সেই ধরনের আলসার। বা আমি বলছি তুমি যেটা বলছো যে ভাঙা দাঁত থেকে হয়েছে, সেগুলো তো ওই মাড়ি, এই গাল কেটে যাওয়া, এই ধরনের জিনিস গাল কেটে যাচ্ছে, বা জিভ কন্টিনিউয়াসলি ঘষছে, কথা বলছে, খাচ্ছে, জিভ বের করছে, তাহলে তো একটা জ্বালা হওয়ার, হয়তো ইনিশিয়াল পিরিয়ডে 1-2 দিন জ্বালা হলো, তারপর একটা আলসারেশন হলো, ব্যথা, জ্বালা হয় না, সে খেয়ালও করে না, হয়তো জিভের নিচে হয়েছে, সে ভাবছে আরে ছোটো জ্বালা কমে যাবে। এই কনভার্সনগুলো খুব ফাস্ট হয়, মানে 10-15 দিন 20 দিনের মধ্যে দুম করে হয়ে যায়। মানে আমি এরকম কেস পেয়েছি যে 7 দিন আগেও ছিল না, 8 ডেতে আমার কাছে এসছেন, আমি অন্য ট্রিটমেন্ট করছিলাম, হঠাৎ আমার এক অ্যাসিস্ট্যান্ট দেখে বললেন, দেখুন স্যার একটা আলসার এসছে। আমি হাত দিয়ে দেখলাম জিনিসটা শক্ত হয়ে গেছে। তোমার এই পডকাস্টটা যারা শুনছে তাদের বলার জন্য, কি করে বুঝবেন যদি দেখেন একটা আলসার খুব একটা পেইনফুল নয়, কিন্তু জিনিসটা সাদা একটা হ্যালো মতো আছে সাইডে, আর চাপ দিলে দেখা যাচ্ছে বেশ শক্ত হয়ে আছে, এটা কিন্তু খুব আর্লি সাইন, যেটা ক্যান্সার হলেও হতে পারে। সুতরাং এই সমস্ত কিছুর বাদে, যেমন ধরো লাইফস্টাইল বা ইত্যাদি আছে, তার সাথে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সতর্কতা, যে আমার এই রোগটা হতে পারে, এটা নিয়ে সতর্কতা। আচ্ছা, এই যে ধরো তামাক সেবন হচ্ছে, মানে সিগারেট বা ইত্যাদি, সেগুলো থেকে তো লাংস ক্যান্সার হয়, এবং সিগারেট থেকেও একই, সিগারেট থেকেও সেগুলো থেকে কি ওরাল ক্যান্সারের সম্ভাবনা থাকে? একদম একদম, সিগারেট বিড়ি থেকেও ওরা। আমি চিউইং টোবাকোটা কেন বললাম, কারণ ভারতবর্ষে বেশি। হ্যাঁ, কিন্তু স্মোকিং ইজ অলসো ভেরি স্মোকিং। একটা কথা, অনেকে আমাকে আগে বেশ কিছু জায়গায় প্রশ্ন করেছেন যে অ্যালকোহল খেলেও কি হয়। তুমি দেখবে অধিকাংশ লোক যারা অ্যালকোহল খান তারা সঙ্গে সঙ্গে স্মোকিংও করেন। এবার অ্যালকোহল খেলে কিন্তু ডিহাইড্রেশন হয়, অ্যালকোহলের সঙ্গে ডিরেক্টলি ওরাল ক্যান্সারের সম্পর্ক খুব একটা প্রমাণিত নয়, কিন্তু ক্যান্সার হতে পারে, ওরালের নেই। কিন্তু যদি অ্যালকোহল খাওয়ার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি কেউ স্মোকিংও করেন, তার কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস বহুগুণ বেড়ে যাবে, আদার দ্যান অ্যালকোহল অ্যালোন বা স্মোকিং অ্যালোন। এই দুটো কিন্তু কম্বিনেশনটা খুব খারাপ। কেন? কারণটা হচ্ছে অ্যালকোহল, তুমি জানো, দেখবে অ্যালকোহল যদি তুমি যেটা আগুন দাও হস করে জ্বলে যায় স্পিরিটে। অ্যালকোহল যখন আমি খাই, তখন যদি আমি স্মোক করি, সিগারেটের যে টেম্পারেচার অফ দ্য স্মোক সেটা বেড়ে যায়। মুখের মধ্যে ইউজুয়ালি যে টেম্পারেচারটা রাইজ হয়, অ্যালকোহল মুখে থাকা অবস্থায় ওই টেম্পারেচার অনেক বেড়ে যায়, যে কারণে ইন্টারনাল টেম্পারেচারটা আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু যদি একটা, আমি জানি না তোমার আইডিয়া আছে কিনা, একটা সিগারেটের কোর টেম্পারেচার 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আমি স্মোকার নই, কিন্তু আমি তোমাকে সায়েন্টিফিক ফ্যাক্টটা বলছি, যেখানে আগুনটা জ্বলে তার কোর টেম্পারেচারটা হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সিগারেটের এন্ডে টেম্পারেচার 78 to 94 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই অ্যালকোহল মুখে থাকলে কিন্তু 130 বা 120 মতন হয়ে যায়, কিন্তু আমরা বুঝি না। কারণ ওই টেম্পারেচার জল নিলে তো মুখ পুড়ে যাবে, কিন্তু যেহেতু জিনিসটা খুব মোমেন্টারিলি মুখের মধ্যে থাকে, খুব ফাস্ট হয় বলে আমরা বুঝি না, কিন্তু যেখানে টিস্যুটার ইনজুরি হওয়ার সেটা কিন্তু হয়ে যায়। সো এটা একটা সমস্যা। আর একটা ব্যাপার যেটা তোমার আমার ডিসকাশনে বলাটা নিশ্চয়ই উচিত, যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে, স্পেশালি ওরাল ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারও ওরাল ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে। আমি এরকম কেস দেখেছি, বাবা ওরাল ক্যান্সারে মারা গেছেন, ছেলে এর কোনো নেশাই করেন না, স্টিল ওরাল ক্যান্সার হয়েছে। মানে এই ধরনের মানুষের সতর্কতা আরো বেশি থাকতে হবে, অ্যাবসলিউটলি তাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। ওর যে কোনো ক্যান্সার হওয়ার জন্য আমাদের বডিতে অঙ্কোজিন থাকে, অঙ্কোজিন সবার বডিতে আছে, কিন্তু তাদের অঙ্কোজিনের অ্যাক্টিভেশন বেশি হয়। যদি ফ্যামিলিতে আমার এরকম ট্রেন্ড থাকে যে আমার ফ্যামিলিতে অঙ্কোজিনগুলো একটা সার্টেন ক্যান্সারের জন্য বেশি অ্যাক্টিভেটেড অলরেডি, সেক্ষেত্রে আমাকে যে কোনো সময় রেগুলেটেড সেল রিপ্রোডাকশন শুরু হয়ে যাবে। অ্যাবসলিউটলি। এবং যদি এরকমও হয়, যদি একই জায়গায় ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে ফ্যামিলিতে, পরের জেনারেশনেও কিন্তু সেই জায়গাতেই ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে, কারণ অঙ্কোজিনটা স্পেশালি ওই একই ধরনের সেট অফ অঙ্কোজিন অপারেট করে। খুব গুরুগম্ভীর ব্যাপার। আমি এখান থেকে একটা অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এই অনেকেই বলে যে মুখে একটা ব্যাড স্মেল হয়, এক হচ্ছে এই বাজে গন্ধটা কেন হয়, দুই হচ্ছে
এই মুখের বাজে গন্ধ কাটাবার উপায় কি? হ্যাঁ, এটা কিন্তু একটা সোশ্যাল এম্বারাসমেন্ট। এবার এটার কারণগুলো ক্যাটাগরিক্যালি বলছি। একটা কারণ খুব সিম্পল, সেটাকে আমরা ফিজিওলজিক্যাল হ্যালিটোসিস বলি। হ্যালিটোসিস বা ব্যাড ব্রেথ একই জিনিস। ফিজিওলজিক্যাল হ্যালিটোসিসটা কি, সেটা সবার হয়তো অল্প বিস্তর হয়। সেটা হচ্ছে যে অনেকক্ষণ মুখে সালাইভেশন আটকে আছে, মানে আমি কথা বলছি না, আমি একটা কাজ করছি 2-3 ঘন্টা একদম মুখ বন্ধ আছে, সেক্ষেত্রে কিন্তু একটা হ্যালিটোসিস বা ব্যাড ব্রেথ হবে। ঠিক আছে, সেই জন্য আমি বলবো সবচেয়ে ভালো উপায় সাইকেলটাকে ব্রেক করার জন্য জল খাওয়া। এবার জলটা আমি বলি যে সারাদিনে ধরো তুমি 2 লিটার জল খাও বা 2.5 লিটার জল খাও, কিন্তু সেটা ধরো তুমি 8 বারে খাও, তুমি সেটাকে না করে তার ফ্রিকোয়েন্সিটাকে একটু বাড়িয়ে দিয়ে 16 বারে খাও। কম করে খাও, কিন্তু প্রত্যেক 15 মিনিট 20 মিনিটে বা 1 ঘন্টায় একটু একটু সিপ করো। তাহলে কী হবে, মুখটা ড্রাইনেসটা চলে যাবে। কারণ ড্রাইনেস অফ মাউথ, যেটাকে আমরা জেরোস্টোমিয়া বলি, এটা একটা বড় কারণ হ্যালিটোসিসের। যে কারণে যে সমস্ত অসুখে মুখে ড্রাইনেস হয়, যেমন ধরো এরকমও দেখেছি রেডিয়েশন নিচে পোস্ট ক্যান্সার পেশেন্ট ড্রাইনেস হয়েছে, তাদেরও কিন্তু একটা হ্যালিটোসিস হয়। স্মোকারদের হয়, স্মোকারদের একটা বেশি হয়। হ্যাঁ, স্মোকারদের বেশি হয়। হ্যাঁ, ওদের একটা একে তো ড্রাইনেস হয়, তার সঙ্গে টোব্যাকো মিলে একটা অদ্ভুত ব্যাড ব্রেথ হয়, এটা একটা হয়। কিন্তু মেইন রিজন যেটা, সেটা হচ্ছে মাড়ির অসুখ। ঠিক আছে, এবার মাড়ির অসুখের 2টো স্তর আছে, কিন্তু প্রত্যেকটা স্তরেই ব্যাড ব্রেথ ইজ আ রিজন। 2টো স্তর কি, ফার্স্ট রিজনটা যে স্তরটা, সেটার নাম হচ্ছে জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস মানে হচ্ছে অসুখটা আমরা গাম ডিজিজ বলি, কিন্তু অসুখটা যদি শুধু গামেই হয় সেটাকে জিঞ্জিভাইটিস বলি। যদি অসুখটা হলো ভেতরে চলে যায়, যেটা যে দাঁতটাকে ধরে রেখেছে, যে হাড়টা সকেটটা সেটাতেও হয়েছে, সেটা যদি হয় এবং তার সঙ্গে দাঁতটা যে লিগামেন্ট দিয়ে হাড়ের সঙ্গে জুড়ে আছে সেটাও ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে আমরা পেরোডন্টাইটিস বলি। আগে আমরা পায়োরিয়া বলতাম, এখন আমরা পেরোডন্টাইটিস বলি। এই দুটোতে কিন্তু ব্যাড ব্রেথ হয়, এই দুটোতে কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। এবার যেটা বলার সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট সংক্রান্ত যেটা নিয়ে কথা হয়, তোমার আগের পডকাস্টে আমি বলেছি, সেই পডকাস্টটা অনেক লোক শুনেছেন পডকাস্টে, তাতে ওই রিলটার প্রচুর মানুষ শুনেছেন যে স্কেলিং করালে দাঁতের ক্ষতি হয় না। সেটা নিয়ে এবার আর বলবো না, কারণ সবাই এখন মোটামুটি বুঝে গেছেন যে স্কেলিংটা ঠিকঠাক পদ্ধতিতে হলে ঠিকই হয়। এবার যেটা বলার, অনেকেই আমার কাছে বলছেন যে স্কেলিং করিয়েছি, আমার কাছে আসছে না, স্কেলিং করিয়েছি কিন্তু তারপরেও ব্যাড ব্রেথ যাচ্ছে না, বা দাঁতের যে মাড়ির প্রবলেম, ফুলে উঠছে, রক্ত পড়ছে, যেগুলো প্রবলেম, রক্ত পড়াটা নিয়ে হয়তো আমরা একটু ডিসকাস ডিটেলে করতে পারবো, এই প্রবলেমটা যাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা হওয়ার একটা কারণ আছে। আসলে আমরা যেটাকে স্কেলিং বলি না, সেটা না, অধিকাংশ সময় আমাদের দেশে বা সারা পৃথিবী জুড়েই যেভাবে করা হয় সেটা হচ্ছে মাড়ির ওপরে বা মাড়ির জাস্ট একটু নিচে যে ক্যালকুলাস বা টার্টার পাথরগুলো জমেছে সেগুলো পরিষ্কার করে দেওয়াটাকে স্কেলিং বলে। কিন্তু মুশকিলটা হলো এটা দিয়ে কিন্তু 100% গাম ডিজিজ ঠিক হয় না। যেগুলো পেরোডন্টাইটিস বলছি, মানে যেটা ভেতরে হাড়ের মধ্যে চলে গেছে বা লিগামেন্টে চলে গেছে, সেটা কিন্তু এভাবে ঠিক হয় না। এর জন্য আর একটু প্রসেস লাগে। এটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলে, এখন আমাদের দেশেও অনেকে নাম জেনে গেছে, না ডিপ ক্লিনিং। ঠিক আছে, ডিপ ক্লিনিং কথাটা একটু লুজ টার্ম, কারণ ডিপ ক্লিনিং কথাটা বইয়ে কোথাও নেই, কিন্তু ইউজুয়ালি বলা হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কারণ ওদের ইন্স্যুরেন্সও দেখেছি ডিপ ক্লিনিং লেখা থাকে। আমার কাছে কিছু পেশেন্ট যারা আসেন, আমেরিকাতে থাকেন, এদেশে প্রবাসী বাঙালি, এদেশে এসে ট্রিটমেন্ট করাচ্ছেন, তাদের দেখি ডিপ ক্লিনিং ইন্স্যুরেন্স ফর্মে লেখা থাকে। ডিপ ক্লিনিংয়ের একটা সায়েন্টিফিক নাম আছে, তাকে বলে রুট প্ল্যানিং। মানে আমার ঘটনাটা কি, আমি মাড়ির ওপরেরটা পরিষ্কার করলাম, মাড়ির ভেতরটাও পরিষ্কার করব। এইবার প্রবলেমটা হলো এই যে এটা তো ব্যাকটেরিয়াল অসুখ, এইগুলো মূলত ব্যাকটেরিয়া থেকে হয়। ব্যাকটেরিয়া থেকে খারাপ জিনিস বেরোচ্ছে, টক্সিন বলে। ঠিক আছে, এই টক্সিনটা দাঁতের সারফেসে অ্যাবজর্বড হয়, ওই টক্সিনটাকে পরিষ্কার করে বের করাটার নাম রুট প্ল্যানিং। তাহলে গিয়ে অসুখটা সম্পূর্ণ ঠিক হবে। এইবার অনেক সময় এতেও ঠিক হয় না, এর পরের লেয়ারটা দরকার হয়। সেটা কি, সেটা আগে আমরা ফ্র্যাঙ্ক সার্জারি করতাম, মাড়িটা খুলতাম, খুলে ভেতরটা পুরো পরিষ্কার করতাম চোখে দেখে। এখন তো আমরা মাইক্রো সার্জারি ইউজ করছি, সেটা নিয়েও হয়তো ডিসকাস করবো আমরা। এখন অনেকেই, আমি শুধু নয়, অনেকেই মাইক্রো সার্জারি ইউজ করছেন, লুপ দিয়ে বা মাইক্রোস্কোপে ডিরেক্ট দেখে, তাতে অনেক ভালো পরিষ্কার দেখা যায়, ওর মধ্যে বিল্ট ইন লাইট থাকে, সেটা দিয়ে একদম ক্লিন করা যায়। এইবার কি, অনেকেই আগে যেটা হতো যে
ওপেন সার্জারি করতে ভয় পেতেন, যেরকম আমরা এখন গল ব্লাডারে ল্যাপারোস্কোপিক সার্জারি করছি ছোট্ট 3টে বা 4টে হোল করে, সেরকম আমরা লেজার দিয়ে করতে পারি। লেজারের সুবিধাটা হচ্ছে যে এক্ষেত্রে লেজারটা কিন্তু ভীষণ ভালো কাজে লাগে। মানে লেজার সম্পর্কে অনেক ভুল ক্লেম আছে যে লেজার দিয়ে দাঁত তোলা যায়, এই করা যায়, সেগুলো করা যায় না। কিন্তু মাড়ির অসুখের জন্য লেজার কিন্তু মানে সেই মানে খুব একদম খুব খুব ভালো। মানে ওই মহাভারতে একাগ্নিবাণ শুনেছো, যেটা কর্ণ রেখে দিয়েছিল অর্জুনকে মারার জন্য, সেই রকম মানে অনেক কেস এখন সারা পৃথিবী জুড়ে যত কেস হয় তার একটা বিশাল অংশ, যেগুলো আগে সার্জারি হতো 100টার মধ্যে ধরো 60টা কেস কি 70টা কেস লেজার দিয়ে করা যায়। অতএব এবং সবচেয়ে সুবিধা হলো এটাই ব্লিডিং নেই, ব্যথাও প্রায় নেই বললেই চলে। লেজার কিন্তু ভীষণ কাজ হয়। অতএব মনে রাখতে হবে যে এই যে তুমি বলছো না যে ব্যাড ব্রেথ, এটা যেন সোশ্যাল প্রবলেম, এর ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্টটা আমাদের সায়েন্সে প্রবলেম। অনেকেই ট্রিটমেন্টটা হলো, তারপরে দেখা গেল যে তার ব্যাড ব্রেথ আবার ফিরে আসছে। এবার ট্রিটমেন্ট ছাড়া মেনটেনেন্সের পার্টটা বলি, যেটা নিয়ে সবাই শুনতে খুব আগ্রহী হবেন। এবার আমরা একটা ইন্টারন্যাশনাল রুল আছে, এই রুলটার নাম হচ্ছে 222 রুল, 222 221। এটা একটা ইন্ডিয়ান ফর্ম আমরা সবাই বের করেছি, এর নাম 221, 222 থেকে 221 নামিয়েছি। কনসেপ্টটা কি, 2 বার দিনে ব্রাশ করবে, 2 মিনিট করে ব্রাশ করবে একবারে, 2, আর বছরে 2 বার ডেন্টিস্ট দেখাবে। এটা হচ্ছে 2। এবার আমি কি বলি যে এটা দরকার না, আমি শুধু বলি না, এখন আমরা ইন্ডিয়ান ফ্র্যাটার্নিটি বা সাবকন্টিনেন্টাল ফ্র্যাটার্নিটি এই কনসেপ্টটা করেছি। সিচুয়েশন না শুধু তাই নয়, যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা ইন্স্যুরেন্স পায় বলে বছরে 2 বার যেতেই হয়, নইলে ইন্স্যুরেন্স রিনিউয়াল হয় না। ও আচ্ছা, আমাদের জন্য 221 ইজ ওকে। দিনে 2 বার ব্রাশ করবো, 2 মিনিট করে ব্রাশ করবো, বছরে 1 বার ডেন্টিস্টের কাছে যাব। এটা হচ্ছে আইডিয়া। এইটা যদি আমি ফলো করি তাহলেই 2 বার করে ব্রাশ টেকনিকটা অনেকবার বলেছি, আবারও বলি তোমার এই পডকাস্টে, কারণ তোমার পডকাস্ট সবাই তো খুব আগ্রহ করে শোনে। টেকনিকটার নাম হচ্ছে মডিফাইড বাস টেকনিক। এই টেকনিকটা ছোট্ট করে বলছি, কিচ্ছু না, ব্রাশটাকে নেব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাড়ির দিকে আমি লাগাবো, লাগিয়ে হালকা ভাইব্রেট করব, নিচের দিকে ওপর থেকে নিচের দিকে একটা স্ট্রোক দেবো, নিচের থেকে ওপর দিকে একটা স্ট্রোক দেবো। আমি ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে যখন বলি, অনেকেই না এরকমভাবে ঘষে করে, সেরকম নয়। ওপরের আর্চটা আলাদা করতে হবে, নিচের আর্চটা আলাদা করতে হবে। বাচ্চাদের জন্য টেকনিকটা আলাদা, তার নাম ফোনস বা রোলস টেকনিক, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এটা হচ্ছে 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত, তারপরে তারা মডিফাইড বাসে শিফট করে যাবে। আরেকটা প্রবলেম হচ্ছে এই যে তুমি জিজ্ঞেস করছো, অনেকেই বলে যে আমি ব্রাশ করি তারপরেও হয় না, তাদের বলি আমি ব্রাশটা নিয়ে আসুন দেখি। পরের দিন নিয়ে এলো, দেখলাম পুরো মোড়ক যে ঝুটির মতন হয়ে গেছে, ঝাঁটার মতন হয়ে গেছে ব্রাশ। কবে লাস্ট ব্রাশ করেছেন এই বলতে বলতে মনে পড়লো, গত সপ্তাহে একজন এসছে, সে বলছে এই ব্রাশটা 1.5 বছর ধরে ব্যবহার করছি। আমি বললাম এটা দিয়ে জুতো পরিষ্কার করুন। তুমি কি ব্রাশও? হ্যাঁ, আমি ব্রাশ আনতে বলি নিশ্চয়ই। আমি ব্রাশ হাতে করে শেখাই, মানে আয়নার সামনে দাঁড়িয়ে শেখাই, আদারওয়াইজ সে শিখবে কোত্থেকে? দেখো ইউটিউব দেখে বলছি, সবসময় ইউটিউব দেখে শেখা যায় না, আমি নিজে হাতে করে শেখাই। এবং সেশনের মাঝখানে আমি একবার করার পর আবার 3 সপ্তাহ বাদে বলি দেখি পারছেন কি না, আরেকবার দেখি। ঠিক আছে, এবার কখন ব্রাশ চেঞ্জ করবেন, কি করে বুঝবেন? একটা ব্রাশে মোটামুটি 4টে না, ইন্ডিয়ানগুলো 5টা থেকে 7টা রো থাকে ব্রিসেলের দাঁড়া। এর বাইরের 2টো রো, একদম বাইরের 2খানা রো, বা বাইরের মানে 2খানা বলছে একদম ডান দিকের একটা, বাঁ দিকের একটা, এটা যদি এর ওপরের দিকের 1/3 ভেতরের দিকে এরকম বা বাইরের দিকে এরকম বেন্ড হয়ে যায়, তখন ব্রাশ চেঞ্জ করতে হবে। মানে আমি ওয়েট করবো না যে পুরো ব্রাশটা ঝাঁটার মতন হয়ে যাবে, কারণ বুঝতে হবে আমি যখন মাড়িতে জিনিসটা দিচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে মাড়িতে 2 মিলিমিটার জিনিসটা ঢুকবে, ওই এবং ঢোকে কোনটা, একদম সাইডের ব্রিসেলগুলো। সেই ব্রিসেলটা যদি ভিতরের দিকে বা বাইরের দিকে বেঁকে যায়, তাহলে আমার আসল পারপাসটাই সার্ভ হলো। আমাকে বুঝতে হবে শুধু দাঁতটা ব্রাশ করলে হবে না, দাঁত আর মাড়ির মাঝখানে যে গ্যাপটা, সেখানে ব্রিসেলটা ঢুকতে হবে। ঠিক আছে, সেই জন্য মানে মাঝখানের দ্বারা অবধি ওয়েট করার দরকার নেই, সাইডেরগুলোই যদি মাথাটা বেঁকে যায় ভিতরের দিকে বা বাইরের দিকে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। অতএব এইটা হচ্ছে সিস্টেম। আর এই যে 221 বললাম, এইবার 222 কাদের জন্য? ইন্ডিয়াতে কি 222 অ্যাপ্লিকেবল না? অ্যাপ্লিকেবল কাদের জন্য? যারা
ডায়াবেটিক পেশেন্ট, যাদের ফ্যামিলিতে মাড়ির অসুখের হিস্ট্রি আছে বা দাঁতে বেশি পোকা বা কেরিজ ক্যাভিটি হওয়ার হিস্ট্রি আছে, ফ্যামিলিতে দাঁতের অসুখের হিস্ট্রি আছে, বাবা মা ঠাকুর দাদু, মানে দেখা গেছে আমার দাদু বা দিদিমার 50 বছর বয়সে আগেকার দিনে সব দাঁত পড়ে গেছে। এখন তো দাঁত পড়ে যায় না, কিন্তু এখন আমরা দাঁত পৃথক পড়ি, তখন তো সায়েন্স সেরকম ছিল না। এদের তার মানে ফ্যামিলিতে দাঁতের হিস্ট্রি আছে, ঠিক আছে, দাঁতের খারাপ অসুখে হওয়ার হিস্ট্রি আছে, এদের বছরে 2বার দেখাতে হবে। পেশেন্ট যদি ডায়াবেটিক হয়, পেশেন্ট যদি অ্যান্টি হাইপারটেনসিভ খায়, রেগুলার প্রেশারের ওষুধ খাচ্ছে এবং মাঝে মাঝে মাড়ি ফুলে ওঠে এরকম, বা পেশেন্ট অলরেডি একবার ট্রিটেড হয়েছে, কিওর্ড, মাড়ির অসুখের পুরো এরকম লেজার লেগেছে বা সার্জারি লেগেছে, এদেরও বছরে 2বার দেখাতে হবে। অথবা মুখে প্রচুর ক্রাউন, ব্রিজ, ইমপ্লান্ট আছে। আর কাদের? যারা স্মোকার বা এই তোমার সঙ্গে যেটা কথা হচ্ছিল এই ধরনের খৈনি গুটকা খায়, এরা সব স্পেশাল গ্রুপ। কারণ আমাদের কতদিনে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, এর একটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশনটার নাম হচ্ছে মেরিন ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা নিয়ে আমি আগে 2-1বার বলেওছি। ক্লাসিফিকেশনটা বলা আছে যে কতদিনে আমাদের কাছে যেতে হবে, মানে দাঁতের ডাক্তারের কাছে কতদিনে যাব, এটা পেশেন্টও ঠিক করবে না, দাঁতের ডাক্তারও ঠিক করবে না। ওই আমার মুখের সিচুয়েশান ঠিক করবে এই মেরিন ক্লাসিফিকেশনে ফেলে যে আমি কতদিনে যাব। ইউজুয়ালি এই পিরিয়ডটা 9 মাস থেকে 1.5 বছর, যদি না স্পেশাল কেস হয় সেক্ষেত্রে 6 মাস। সেজন্যই বলছি বছরে 2বার। 9 মাস মানে মোটামুটি বছরে একবারই হলো। তার মানে মনে রাখবেন 222 নম্বর বাসে উঠবো না, 221 নম্বর বাসে উঠবো, যদি না আমি ওই 222 নম্বরে ওঠার জন্য স্পেশাল ক্যান্ডিডেট আমার জীবনে থাকে। তো কারেক্ট। এবার আরেকটা বিষয় আমি কয়েকটা বেসিক জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে এই যে ক্যাভিটি, হ্যাঁ, তো অনেকেই মানে অনেকে বলতে এখন তো ওই ক্যাভিটির কোনো বয়স নেই, আমি দেখি যে সব বয়সে সবার সে, কারণ চকলেট খেয়ে মুখ না ধোয়ার একটা ইতিহাস আমাদের এই বাংলার বা ভারতের কালচারে রয়েছে। এবার বা অনেকে এখন বাচ্চাকে ঘুম পাড়াবার জন্য মুখে চকলেট পুড়ে দিয়েছে, ভবিষ্যতে তার ক্যাভিটি হয়েছে, এরকম আমি দেখেছি। আমি বলছি যে এই যে ক্যাভিটি হয়, তারপরে অনেক সময় দেখা যায় যে লোকাল ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে দিল, বা এখন যে বিভিন্ন চিকিৎসা এসছে RCT বা ইত্যাদি, ক্যাভিটি এলে কি কি চিকিৎসা পদ্ধতি আছে, আর সেটা দাঁত না তুলে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু চকলেটটা একটা যেমন রিজন, চকলেটটা কিন্তু মেন রিজন না। আমি এরকম বাচ্চা দেখেছি এসছে 3.5-4 বছর বয়স, সব দাঁত কালো হয়ে গেছে। এদের যে রিজনটা থেকে হয় সেটা কিন্তু চকলেট নয়। অধিকাংশ সময় এই কেরিসটাকে বলে নার্সিং বটল কেরিস, মানে রাত্রিবেলা বাচ্চা মুখে দুধ নিয়ে ঘুমিয়ে পড়েছে, বোতল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, অভ্যাস করে ফেলেছে, বা ব্রেস্ট ফিডিং করে ঘুমিয়ে পড়েছে, মুখটার পরিষ্কার করা হয়নি। এটা কিন্তু সাংঘাতিক ক্যাভিটির রিজন বাচ্চাদের ক্ষেত্রে। অতএব বাচ্চাদের যদি যারা শুনছেন, যদি বাচ্চাদের দুধ খাইয়ে শোয়ান, তাহলে কিন্তু মুখটা অ্যাটলিস্ট কুলকুচি করিয়ে একটা গজ বা কিছু দিয়ে, যদি বাচ্চা ব্রাশ করতে না চায়, ছোটরা তো চায় না রাত্রিবেলা শোয়ার আগে, ওরা আদৌ ঘুমে থাকে, তুলে একটা গজ ভিজিয়ে দাঁতটা ভালো করে পরিষ্কার করে দিন। এইবার ক্যাভিটি প্রিভেন্টিভ কতগুলো জিনিস বলি। একটা হচ্ছে যে রিফাইন্ড সুগার কম খাবে, আর যদি স্টিকি কার্বোহাইড্রেট যেগুলো তুমি বলছো, তো চকলেট বা চিটচিটে জিনিস, মিষ্টি টাইপের সন্দেশ দাঁতে লেগে থাকে, এরকম হলে সবসময় তো ব্রাশ করা পসিবল না, অ্যাটলিস্ট মুখটা ধুয়ে ফেলবে। এগুলো করলে ক্যাভিটি হওয়ার পসিবিলিটি কম থাকবে। এইবার যেটা বক্তব্য সেটা হচ্ছে, তাহলে কি ক্যাভিটি হবে না যারা এগুলো করবে? ক্যাভিটি কিন্তু ললাট লিখন। তোমার যদি ফ্যামিলিতে ক্যাভিটি হওয়ার থাকে, তোমার ক্যাভিটি হবে। ফ্যামিলি বলতে এটাও কি ফ্যামিলির উপর ডিপেন্ড করে? একদম, এটা একদম বাবা মার যদি হয়, কারণ তোমার ওরাল ক্যাভিটির যে এনভায়রনমেন্ট, এটা কিন্তু অনেকটা বাবা মার মতন। মানে তোমার ওরাল ক্যাভিটির পিএইচ, স্যালাইভা, মানে কতটা লালা বেরোচ্ছে, তার বাফারিং এবিলিটি, এগুলো বাবা মার মতন হয়। মানে তুমি দেখবে, আমরা ডাক্তার হিসেবে দেখি, বাবা মার একজনের যদি ক্যাভিটি প্রোন বেশি হয়, তাহলে কিন্তু সন্তানের হবে। এবং আমি দেখেছি সিবলিং, ভাই বা বোনের যদি ক্যাভিটি বেশি হয় একজনের, আরেকজনের ভাই বা বোন, আরেকজন ভাই বোনের ক্যাভিটি হওয়ার পসিবিলিটি বেশি। ক্যাভিটি হবে কি হবে না সেটা পার্সন টু পার্সনও ভ্যারি করে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখন দেখা যায় না, আমরা ছোটবেলায় দেখতাম সেই কিছু কিছু বয়স্ক লোকজন সকালবেলা দাঁত মেজে
জিভ বার করে করে আওয়াজ করে জিভ ছুলতেন। এই দাঁত মাজার সাথে জিভ ছোলাটার একটু সম্পর্কটা বলো, বা জিভ পরিষ্কার কি করে করা উচিত, বা আদৌ দরকার আছে কি না? শব্দ করো না করো, জিভ কিন্তু পরিষ্কার করতে হবে। কিভাবে আমি বলছি, জিভ ছোলা আমাদের ইউজ করতে হবে, জিভ কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ মনে রাখতে হবে জিভে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলোকে যদি আমি কমাতে না পারি তাহলে কিন্তু আমি মুখের ভেতরের ওভারঅল ব্যাকটেরিয়াল কাউন্ট কমাতে পারলাম না। এবার আইডিয়ালি 3 দিন সপ্তাহে জিভ ছোলা উচিত বা জিভ পরিষ্কার করা উচিত, 2 দিন করলেও চলবে। এবার বাজারে কিছু কিছু জিভ পরিষ্কার করার জন্য ডিভাইস পাওয়া যায়, কোনোগুলো মেটালিক, কোনোগুলো প্লাস্টিক, সবগুলোই চলবে। কিছু কিছু ব্রাশ পাওয়া যায় যেগুলো ব্রাশের যে হেডটা আছে ব্রিসেলের উল্টো দিকে কিছু ডটেড রাবার, ওগুলো দিয়ে জিভ ছোলা যেতে পারে। কারণ ওগুলো দিয়ে জিভ ছোলা হলেও, জিভ পরিষ্কার করলেও একই রকম এফেক্ট পাওয়া যায়। একটু সফট রাবারের একটা প্যাড থাকে, ওটা দিয়ে করা যেতে পারে। এবার ওই যে তুমি বলছিলে না করে আওয়াজ করো, ওটার একটা কারণ হচ্ছে অনেকে কন্ট্রোল করতে না পারে, ভিতরে ঢুকিয়ে দেয়, সেই জন্য গ্যাগিং রিফ্লেক্স হয়, বমি পায় বলে এরকম জিভ ছোলার মতন আওয়াজ হয়। আদারওয়াইজ কিন্তু আওয়াজ করার দরকার নেই, কিন্তু জিভটা পরিষ্কার করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পরিষ্কার না করলে কিন্তু ওভারঅল ব্যাকটেরিয়াল লোড কমানো যাবে না। তাতে যেটা অসুবিধে, এই যে আমরা প্রথমে কথা বলছিলাম না যে ব্যাড ব্রেথ, নিঃশ্বাসে দুর্গন্ধ হয়, জিভ পরিষ্কার করলে কিন্তু নিঃশ্বাসের দুর্গন্ধ কমার জন্য যথেষ্ট রকমভাবে হেল্প করে। এইটা যেমন একটা বিষয় আছে, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কিছু লোক আবার মানে প্যালপিটেশন বা ম্যানিয়াতে পড়ে প্রচুর ব্রাশ করে, মানে একদম ঠিক 3 বার 4 বার না, যে বললাম 2 রুল, যত বেশি ব্রাশ করবে, এবং সেটা অধিকাংশ সময় এরা ওভারজেলাস ব্রাশিং করে, খুব জোরে ব্রাশ করে, জোরে ঘষে। দাঁত তো বাসন নয়, ঘষে আমি দেখেছি এনামেল প্রায় খইয়ে ফেলেছে, মানে এতবার ব্রাশ করে, প্রত্যেকবার খাচ্ছে, বলছি আধ ঘন্টা ফলো করছে না, ব্রাশ করে কিছু খেয়ে গিয়ে ব্রাশ করে ভাবছে পরিষ্কার হচ্ছে। পরিষ্কার তো হচ্ছে, সব তো বুঝলাম, কিন্তু সেই মর্জিন আবদুল্লাহ ঝেটিয়ে সব বিদায় করে নিজের এনামেলটাও বিদায় করছে। আর এনামেল হচ্ছে কোহিনুর হীরের মতো, একবার ভারতবর্ষ থেকে গেছে আর ফিরে আনা যাচ্ছে না, সে নাদির শাহ নিয়ে গেছিল। এনামেল একবার গেল মানে যা গেছে যাক, আর ফিরবে না, তো ও তো তৈরি হবে না। এনামেল মানে ওপরের লেয়ারটা সবচেয়ে প্রোটেক্টিভ লেয়ার, মানে তুমি একটা দুর্গের বাইরে পরীক্ষা যেরকম মানে সেরকম। এইটাই আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকেই মানে যারা পুরোনো টেকনিক ইউজ করে স্কেলিং করে, সেখানে অনেক সময় দেখা গেছে যে বারবার স্কেলিং করলেই এনামেলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, প্রবলেমটা হচ্ছে তারা পাওয়ার খুব বেশি ইউজ করে। পাওয়ার বেশি ইউজ করলে খুব মুশকিল, স্কেলারের পাওয়ার ভীষণ কম রাখতে হয় এবং অ্যাডিকুয়েট ওয়াটার দিতে হয়। আমার সময় নেই, আজকে গেলাম ঝাঁঝা করে খুব ফাস্ট স্কেলিং করে দিলাম, এটা খুব একটা ভালো কাজের কাজ নয়। তাড়াতাড়ি স্কেলিং করে ছাড়লে, বেশি পাওয়ারে দিয়ে করলে কিন্তু এনামেলের ক্ষতি হবে, এনামেলের পিটিং হবে, এবং এরকম কেসগুলোতেই আমি দেখেছি পেশেন্ট খুব শিরশিরানি নিয়ে ফিরে আসে। এই জন্য স্কেলিং খেতে গেলে এই জন্য, এবং স্কেলিংয়ের পরে শিরশির করতে পারে, কিন্তু সেটার জন্য ডাক্তারবাবু একটা ওষুধ দেবেন, একটা মাউথ ওয়াশ দেবেন বা পেস্ট দেবেন, সেটা দিয়ে 2-3 সপ্তাহে কমে যায়, এটাই নর্মাল। কিন্তু আমি দেখেছি এত জোরে স্কেলিং করেছে, এনামেল উঠে গিয়ে শিরশিরানি কমছেই না, এটা খুব খারাপ জিনিস। পাওয়ার সবসময় কম ইউজ করা উচিত, জল চলে গেলে আর আসে না, একদম না, কারণ ওর যে তৈরি করে যে সেলটা অ্যামিলোব্লাস্ট, ওটা মরে যায়, যখন দাঁতটা বেরিয়ে চলে আসে মরে যায়, ওটা আর তৈরি হয় না। অতএব এটা একটা প্রবলেম। এবার অনেককে আমি দেখেছি, ভালো কথা তুমি মনে করলে, এই শিরশিরানির পেস্ট একবার দেওয়া শুরু যে করেছে, দিনের পর দিন ব্যবহার করে চলেছে, সেটা পুরো ফ্যামিলি আমি দেখেছি শিরশিরানির পেস্ট ইউজ করে চলেছে। ঠিক আছে, যার প্রবলেম নেই সেও শিরশির যেন না করে। এগুলো ওষুধ, এগুলো বেশি দিন, 3 সপ্তাহের বেশি ব্যবহার করার কথা নয়। 3 সপ্তাহের পরে শিরশিরানি ওই পেস্ট দিয়ে কমছে না মানে তার মানে তাতে কোনো রোগ আছে, ডাক্তারের কাছে যেতে হবে, ওটা কমবে না। আর একটা ব্যাপার, অনেকেই আছে মাউথ ওয়াশ, আমি মাউথ ওয়াশের ইউজ খুব রেস্ট্রিক্টেড ইউজ করতে বলি। ইভেন পেরোডন্টিস্টরা মাউথ ওয়াশ ও খুব বেশি 3 সপ্তাহের বেশি মাউথ ওয়াশ ইউজ করার কথা নয়। ঠিক আছে, এবার মাউথ ওয়াশ তুমি কখন ইউজ করবে, যখন ডাক্তারবাবু লিখবেন, বা ধরো তুমি ট্রাভেল করছো, সেই সময় ব্রাশ করতে হবে, ফ্লাইটে আছো বা ট্রেনে আছো, ব্রাশ করা অসুবিধে, ওই দিনটার জন্য মাউথ ওয়াশ ইউজ করলে। বরাবর মাউথ ওয়াশ ইউজ করবে না। মাউথ ওয়াশ ইউজ করলে প্রচুর তার সাইড এফেক্ট আছে, দাঁত কালো হয়ে যায়, দাঁতে পাথর জমে, প্যারোটিড সোয়েলিং হয়, এইগুলো প্রবলেম মাউথ ওয়াশ। অনেকে আছে যে দাঁতটা মাজার পর আবার ফিরছে মাউথ ওয়াশ করে, না, একদম ইউজ করার কথাই না। বলছিলেন নীল কালারের একটা প্রোডাক্ট, না, মাউথ ওয়াশ রেগুলার বেসিসে ব্যবহারই করবে না। যদি মাউথ ওয়াশ ব্যবহার করতে হয়, আমি 2টো মাউথ ওয়াশ বলছি কিভাবে ব্যবহার করবে। এগুলো তুমি নিজে তৈরি করতে পারো বাড়িতে। একটা একটু কাম্বারসাম, আমরা বেদানা খাই না, পমগ্রানেট, এর যে খোসাটা আছে, এর খোসাটাকে তুমি রোদে শুকিয়ে নাও। ঠিক আছে, রোদে শুকিয়ে ডাস্ট করে নাও,
করে গরম জলে দিয়ে ফুটিয়ে নাও। তুমি এই মাউথওয়াশটা 2 সপ্তাহ ব্যবহার করতে পারো। ওই জলটা ওই জিনিসটা। আরেকটা হচ্ছে, আমরা অনেকে গ্রিন টি খাই, ঠিক আছে, 1 কাপ গরম জলে 1 কাপ জলে 2 চামচ গ্রিন টি দিয়ে 2.5 মিনিট ফোটাবে, জিনিসটা ব্রিউ করবে। ফোটাবে মানে 100 ডিগ্রি টেম্পারেচার না, অল্প বাবল আসবে, এটাকে তুমি ইউজ করতে পারো। কিন্তু মনে রাখবে 10 ডেজের বেশি নয়, 10 দিনের বেশি। মানে আমি মনে করছি যে এই যে প্রিপারেশনটা বানালে 10 দিন ইউজ করবে, আবার একটা নতুন প্রিপারেশন বানাবে। হ্যাঁ, মানে 10 দিন অন্তর অন্তর বানাতে ন্যাচারাল মাউথওয়াশ ইউজ করছো, ঠিক আছে, এগুলো সব ন্যাচারাল মাউথওয়াশ। কিন্তু যেগুলো বাজার চলতি কেমিক্যালস, সেগুলো কিন্তু ওষুধ। সেগুলো তুমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বেশি নিজে ইউজই করবে না। অতএব যদি যারা মাউথওয়াশ ইউজ করছেন, মনে রাখবেন, মানে যদি ডাক্তারের প্রেসক্রিপশনেও এখন ইউজ করেন, অনেক সময় ডাক্তাররা বলে দেন না, যখন টুথব্রাশ করছেন যদি পেস্ট ইউজ করেন, পেস্ট যদি ইউজ না করেন কোনো অসুবিধা নেই, তাহলে করুন। কিন্তু অধিকাংশ সময় আমরা পেস্ট ছাড়া তো ব্রাশ করি না, কারণ পেস্টের রোল তো ফ্রিকশন কমানোর জন্য, আর সুন্দর একটা গন্ধ দেয় এই পর্যন্ত, স্পেশাল কিছু নেই। কিন্তু এসএলএস থাকে। আচ্ছা, কি পেস্ট কিনবেন না, এটা নিয়েও আগে বলেছি আমি ওটাতেও আসতাম যে কি পেস্ট কিনবেন না, কোন পেস্ট কিনবেন না। মানে এই যে আপনার টুথপেস্টে কি নুন আছে কিনা, একটা বিশাল হাইপ। আপনার টুথপেস্টে নিম পাতা আছে কিনা, বিশাল হাইপ। চারকোল আছে কিনা, টুথপেস্টে কি থাকা উচিত, কি দেখে কেনা উচিত? টুথপেস্টে কিছু থাকা উচিত না। টুথপেস্টে কিছু থাকলেও কিছু হবে না। কি থাকবে না সেটা বলে দিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে, আচ্ছা, এসএলএস নিয়ে অনেক কথা আছে যে সোডিয়াম লরিল সালফেট এগুলো খুব খারাপ। এসএলএস এ কিন্তু খুব খারাপ রোল নেই যদি না মুখে আলসার করে। যে দুটো জিনিস থাকলে কেনা যাবে না। ইন্ডিয়াতে এখনও কিছু পেস্ট বোধহয় আছে যেটাতে একটা হলো প্যারাবেন, আর একটা হচ্ছে গ্যান্ট্রেজের সঙ্গে আমাদের যে সাবস্টেন্সগুলো থাকে, যে এই টাইপের ট্রাইক্লোজান বলে একটা জিনিস আছে, ট্রাইক্লোজান এবং প্যারাবেন থেকে খুব অ্যালার্জি হয়, প্যারাবেন প্রিজারভেটিভ ইউজ হয়। এইরকম পেস্ট কিনবেন না। ট্রাইক্লোজান যদি থাকে, ট্রাইক্লোজান ইজ কার্সিনোজেনিক, প্রুভেন। ট্রাইক্লোজান থেকে ক্যান্সার হয়। ট্রাইক্লোজান এখনও বেশ কিছু বডি স্প্রেতেও আছে, এটাও বন্ধ করার কথা হচ্ছে, কারণ ট্রাইক্লোজান থেকে ক্যান্সার হয়। ট্রাইক্লোজান প্রুভেন কার্সিনোজেন। ট্রাইক্লোজান থাকলে সেই পেস্ট বা প্যারাবেন থাকলে সেই পেস্ট দেখে নেবেন কম্পোজিশনে আছে কিনা, কিনবেন না, ঠিক আছে। এছাড়া যে কোনো পেস্ট কিনতে পারেন, যে কোনো রং, যে কোনো গন্ধ, যে কোনো রকম জিনিস। এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সবাই যেটা চায় সেটা হচ্ছে যে আমার দাঁতটা হলুদ হবে না, আমার দাঁতটা সাদা থাকবে। এবার এই যে তুমি 2-2-1 রুলটা বললে, এটা দিয়ে কি দাঁতটা সাদা রেখে সুন্দর করে আমি বলি, হাসি বজায় রাখা সম্ভব? কথাটা হচ্ছে যে সবার দাঁত যে সাদা হবে এরকম নয়, দাঁতের অনেক রকম রং আছে। হ্যাঁ, এটা একটু বোঝাও। ঠিক আছে, সেটা হচ্ছে অনেক রকম শেড আছে। কিছু জিনিস ন্যাচারাল জিনিস, যেমন ধরো তোমার চুল কার্লি, ঠিক আছে, তুমি ইচ্ছা করলে স্ট্রেটনিং করাতে পারতে, কিন্তু না করিয়ে তোমার ভালোই লাগছে দেখতে, মানে করাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার বক্তব্য, কিছু জিনিস না, ন্যাচারাল জিনিস আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এইবার যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি, বা আমার প্রফেশনের তাগিদে আমাকে আমার দাঁত একটু হলুদ আমাকে সাদা করতে হবে, তার জন্য না, মানে আমি জানি তোমার এখানে অনেকে এক্সপেক্ট করে একটা টোটকা বলুন যেটা দিয়ে করতে পারি, আমি বলতে পারি, কিন্তু বলে লাভ নেই এই কারণে যে সেগুলো না সাস্টেনেবল নয়। করলেও কিছুদিন থাকবে, 8-10 দিন। অনেকে আছে আমি দেখেছি যে মুখে বিভিন্ন সময় আমি দেখেছি যে বেকিং সোডা ইউজ করেছেন, রিস্ক হচ্ছে চারকোল পাউডার কিনে এনে ইউজ করেছে, হ্যাঁ, বেকিং সোডা ইউজ করেছেন। আমি তোমাকে বলছি, এক্সট্রিমটাও বলছি, এতে কি হয় না, সোডাটার তারতম্য যদি হয় মুখে আলসার হয়ে যায়। আর বেকিং সোডা দিয়ে তুমি দাঁত সাদা করো, 2 দিন থেকে 3 দিনের পরে থাকবে না ডায়েটরি সাবস্টেন্স। আমি দেখেছি হারপিক দিয়ে করেছে। কি হারপিক? এইটা ডেঞ্জারাস, আমার কাছে এসছে। হারপিক দিয়েছে, দিয়ে সারা মুখে দাঁত মেজেছে হারপিক দিয়ে? না, পুরো দাঁতে লাগিয়ে রেখেছিল। তার ধারণা হচ্ছে যে টয়লেট যেরকম ক্লিন করা যায় দাঁতও ক্লিন করা যায়, কিন্তু পুরো মুখে আলসারেশন হয়ে গেছে। অতএব আমি বলবো যে এই ধরনের জিনিস, মানে ওইখান থেকে মুখে আলসার হয়ে হ্যাঁ, গেছে। হারপিক তো লেগেছে, মুখটা বন্ধ করেছে, হারপিকগুলো লেগে গেছে না, লেগে আলসারেশন হয়ে এই গেছে। বুদ্ধিটা দিয়েছে তার মনে হয়েছে যে যেহেতু টয়লেট ক্লিন হয় দাঁতও পরিষ্কার হবে। অতএব এতটা ওয়াইল্ড ইমাজিনেশন না করে আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে যে দাঁত যদি অ্যাকসেপ্ট করতে না পারি, তার জন্য প্রপার ব্লিচিং প্রসিজিওর আছে। ঠিক আছে, ব্লিচিংয়ের প্রসিজিওর আছে। সেটা কি ডেন্টাল ক্লিনিকগুলোতে? ডেন্টাল ক্লিনিকে হয়, এবং কিছু কিছু হোমও পাওয়া যায়। ওকে, সেখানে বললে শুধু ডাক্তারও ওই ব্লিচিং জিনিসটা একটা ট্রে বানিয়ে দেবেন, কাস্টম মেড, রাতে লাগিয়ে শুতে হবে, সেটা তো হয়। ইন অফিসগুলো একটু বেটার, ইন হোমগুলো একটু কম, কিন্তু দাঁত সাদা হয়,
সেগুলো করতে পারো, সেগুলো জেন্টাল ব্লিচিং সিস্টেম, 7 দিন 8 দিন 10 দিন পরলেই দাঁত সাদা হয়ে যায়। আমি একটা খুব বেসিক জিনিস জিজ্ঞাসা করছি তোমাকে, সেটা হচ্ছে যে আমরা প্রচণ্ড যেটা শুনি সেটা হচ্ছে দাঁতে রুট ক্যানেল করে চলে এলাম, আরসিটি করে চলে এলাম, এটা তো সবাই বলে। একটুখানি দর্শকদের জন্য বুঝিয়ে দাও যে আরসিটি ব্যাপারটা কি, মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি, প্রচুর লোকের এটা হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে যে যদি আমার দাঁতের ক্যাভিটিটা এইরকমই ডেপথে চলে গিয়ে থাকে, যে দাঁতের মধ্যে দাঁতটার একটা জীবন্ত জিনিস, দাঁতের মধ্যে একটা পাল্প আছে একদম ভেতরে, এনামেল, টেন্টিন, তারপরে পাল্প, মানে নরম, একদম নরম, তার মধ্যে শ্বাসের মতো। হ্যাঁ, শ্বাসই, আচ্ছা, শ্বাসকেই তো পাল্প বলে। তার মধ্যে ব্লাড ভেসেল আছে আর নার্ভ আছে, এটা একদম কোরে আছে ভেতরে, আচ্ছা। ভেতরে। এইবার যদি একটা দাঁতে ক্যাভিটি হয়ে বা ভেঙে গিয়ে ওই পাল্প অব্দি চলে যায়, তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। তখন ধরে নেওয়া হয় যে আমাদের এখনকার সায়েন্সে যে পাল্পটা একবার যদি ইনভলভ হয়ে গিয়ে ইনফেক্টেড হয়ে যায়, সেটা রিভার্ট করে না। সেক্ষেত্রে পুরো পাল্পটাকে বের করে ভেতরে কিছু ইনার্ট মেটেরিয়াল ভরে দেওয়া হয়। এইবার দাঁতটা যদি ছোট অবস্থায় ছোট ক্যাভিটি থাকে, যেখানে পাল্প অব্দি যায়নি, এনামেল বা ডেন্টিন আছে, সেক্ষেত্রে একটা রেস্টোরেশন, যেটাকে আমরা চলতি কথায় ফিলিং বলি, সেরকম করে দেওয়া যায়। এইবার একটা গ্রে জোন আছে, যেটা লাস্ট পডকাস্টে আমরা ডিসকাস করিনি, সেটা হচ্ছে পাল্প অব্দি গেছে, কিন্তু আমরা এখন রিজেনারেটিভ এর যুগে বলছি যে পাল্পটাকেও রিভাইভ করা যায়। কারণ তুমি হয়তো শুনে থাকবে যে রিসেন্টলি জাপান এবং ইংল্যান্ডে দুটো রিসার্চ চলছে, যে 2030-এ ওরা বলছে যে স্টেম সেল হাড়ের মধ্যে দিয়ে দিলে দাঁত পুরো আবার গজিয়ে উঠবে। আচ্ছা, 2030-এ বলছে ওরা সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। অলরেডি ওরা ফেজ 3 ট্রায়াল করছে জাপানে এবং ইংল্যান্ডে। এখন আমরা যে জোনটাতে আছি, যেটা নিয়ে কথা বলছি, সেটার নাম হচ্ছে ভিপিটি, ভাইটাল পাল্প থেরাপি। মানে আমরা ধরছি, আগে যেরকম আমরা ভাবতাম যে পাল্পটা যদি একবার টাচ করে গিয়ে থাকে ইনফেকশনটা, তাহলে পাল্পটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, পুরো পাল্পের খোল নলছে সব বের করে ফেলতাম, যেটাকে তুমি রুট ক্যানাল ট্রিটমেন্ট বলছো, দাঁতের মধ্যে ক্যানাল আছে বলে রুটের মধ্যে। ভিপিটিতে বলা কনসেপ্টটা হচ্ছে যে পাল্পের যে অংশটুকু ইনভলভড, তার বাকি অংশটুকু ঠিকঠাক আছে, আমি খারাপ অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটাকে প্রিজার্ভ করব। ভাইটাল পাল্প থেরাপি, মানে যে অংশটুকু ভাইটাল আছে, ভালো আছে, সেটাকে রেখে দেবো, রেখে সেখানে কিছু মেটেরিয়াল দেবো, সেটা নিয়ে টেকনিক্যাল ডিসকাশন দিলে যে পাল্পটা খারাপ হয়ে গেছে সেই পাল্পটা ছাড়া যে অংশটা ভালো আছে সেটা ভালোই থাকবে, এবার উপরে ফিলিং করে দেবো। তারপরে যদি সে সাস্টেনেবল না হয়, যে তারপরে ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে রুট ক্যানাল করবো। প্রথমেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করবো না, তবে এর কিছু ইন্ডিকেশান আছে। কীরকম? ইয়াং পাল্প, মানে কম বয়সী পাল্প, যেটার মধ্যে ব্লাড ভেসেল, ব্লাডের সাপ্লাই খুব ভালো, খুব অনেক দিনের এক্সপোজড পাল্প, বয়স্ক পেশেন্ট, এদের ক্ষেত্রে ভাইটাল পাল্প থেরাপি এখনও খুব সাকসেসফুল নয়। কিন্তু হ্যাঁ, কিন্তু ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভাইটাল পাল্প থেরাপি করা হয়। এজের তলায় হলে এটা, ইনফ্যাক্ট আমি তো দেখেছি 30-35 বছর পর্যন্ত ভাইটাল পাল্প থেরাপি ভালোই এফেক্টিভ। এবার যে প্রশ্নটা আমি আসছিলাম, যে এই হাইপারটেনশন বা ডায়াবেটিস, এই দুটো রোগ এখন প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে, অনেক কম বয়স্ক মানুষদের মধ্যেও দেখা যাচ্ছে। সাউথ ইস্ট এশিয়ায় হাফ হয়ে গেছে। স্পেসিফিক্যালি আমি যদি হাইপারটেনশন জিজ্ঞেস করি সেইটা, বা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই যে ডায়াবেটিস, দাঁতে এর কী কী ব্যাড এফেক্ট পড়ে? দেখো, ডায়াবেটিসে পেরিওডন্টাল ডিজিজ হবেই, মানে গামের অসুখ হওয়ার প্রবণতা প্রচণ্ড বেড়ে যায়। এটা কেন হয়? ডায়াবেটিস হলে না, আমাদের যে ভ্যাসকুলার চ্যানেলগুলো, সেগুলোর ভিতরে একটু অল্টারেশন হয়। ওর ডায়াবেটিস হলে কিছু প্রোডাক্ট হয়, অ্যাডভান্স গ্লাইকেশন প্রোডাক্ট, সেগুলো জমে, যার ফলে ইনফ্লামেশনগুলো বাড়ে, মানে ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যায়, আর মাড়িতে এই প্রবলেমটা বাড়ে। এইবার এর সঙ্গে তুমি যে হাইপার টেনশনের কথা বললে, হাইপার টেনশনে না অনেকে অ্যামলোডিপিন টাইপের ওষুধ খায়। অ্যামলোডিপিন তো ইন্ডিয়াতে খুব পপুলার, কারণ সবচেয়ে কম পয়সা সবচেয়ে ভালো কন্ট্রোল করে। কিন্তু আনফর্চুনেটলি অ্যামলোডিপিন খেলে কিছু লোকের, আমি তো খুব ফ্রিকুয়েন্টলি পাই, কিছু লোকের মাড়ি ফুলে যায়। আমি পাও ফুলতে দেখেছি। পাও তো ফোলাটা তো কমন, মাড়ি ফোলাটাও কমন, তবে পা ফোলার মতন নয়, পেডালিডিমের মতন অত কমন নয়। এটাকে বলে, ওষুধটার নাম ডিগো, ড্রাগ ইনডিউসড জিঞ্জাইভাল ওভারগ্রোথ, মানে ওষুধটা দিয়ে মাড়ি ফুলেছে, ডিগো বলে। এই অসুখটা হলে, আর তার সঙ্গে যদি সে ডায়াবেটিক হয়, এর মাড়ির অবস্থা কিন্তু খারাপ হওয়ার হাই চান্স। এইবার ডায়াবেটিসের ব্যাপারে একটা কথা বলার,
সেটা হচ্ছে এবার যেটা বলছিলাম যে হাইপার টেনশন হলে ওই রকম টাইপের ওষুধে যদি ফুলে যায়, ডায়াবেটিস ছাড়াও ফুলে, সেক্ষেত্রে আমরা দেখি, আমাকে তো হামেশা আমার কাছে প্রচুর এরকম কেস আসে, ফিজিশিয়ানকে একটা নোট দিতে হয় যে আপনি প্লিজ একটু চেঞ্জ করে দিন, তাহলে অন্য গ্রুপের ওষুধ দিন, তারপরে আমি আমার ট্রিটমেন্ট যেটা করার করে ঠিক করি। এইবার ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট কথা বলার, এটা নিয়ে আগের বার আমি পডকাস্টে তোমার সঙ্গে বলিনি, বলা হয়ে ওঠেনি, এবার জিজ্ঞেস করলে বলে বলছি। ডায়াবেটিসে একটা প্রবলেম দেখবে যে আমরা তো ডায়াবেটিসের মোটামুটি 3টে প্যারামিটার আমরা দেখি ইউজুয়ালি, ফাস্টিং ব্লাড সুগার, খাবার পরে পোস্ট প্র্যান্ডিয়াল বা পিপি ব্লাড সুগার, আর গ্লাইকোস্যালাইডেড হিমোগ্লোবিন বা HbA1c। এইবার HbA1c দেখবে অনেকেরই এটা 3 মাসের রিডিং বলে, 7 অবধি, 7-এর কমে বলে কন্ট্রোলড, 7-এর ওপরে হলে আনকন্ট্রোল, মোটামুটি একটা। এইবার অনেকেরই আছে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। আমি সবাইকে বলছি যে অনেক সময় দেখা গেছে যে ওষুধ খাচ্ছেন, ভালো লাইফস্টাইল মেনটেন করছেন, হাঁটছেন প্রপার, তারপরেও গ্লাইকোস্যালাইড হিমোগ্লোবিনটা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। এবার একটা কথা মনে রাখতে হবে, ডায়াবেটিসের সঙ্গে মাড়ির অসুখের রিলেশনটা না বাই ডিরেকশনাল, মানে মাড়ির অসুখ থাকলে ডায়াবেটিসের কন্ট্রোল খারাপ হবে, আবার ডায়াবেটিস থাকলে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বাড়বে। অতএব বডিতে যেরকম অন্য ইনফেকশন থাকলেও ডায়াবেটিস সুগার বাড়ে, গ্লাইকসেমিক কন্ট্রোলটা কমে, গ্লাইকোস্যালাইডের হিমোগ্লোবিন বাড়ে, সেরকম মাড়ির অসুখ থাকলেও হয়। অতএব এই পডকাস্টটা যারা শুনছেন তাদের আমার এটাই বলার, আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং আপনার যদি এরকম হয়, আপনার মনে পড়ছে যে আপনি ব্রাশ করতে গেলে রক্ত পড়তো, মাড়িটা মাঝে মাঝে ফোলে, আপনার গ্লাইকোস্যালাইডেড হিমোগ্লোবিন বা HbA1c কন্ট্রোল হচ্ছে না, ব্লাড সুগারটা কন্ট্রোল হচ্ছে না, হতে পারে আপনার মাড়ির অসুখ আছে। একবার ডাক্তারকে দেখান। মাড়ির অসুখটা ট্রিট করলে আমাদের কাছে ভুড়ি ভুড়ি এভিডেন্স আছে যে গ্লাইকোস্যালাইডেড হিমোগ্লোবিন 7.2, 7.3, 7.5, ইভেন 8, মাড়ির অসুখ পুরো ট্রিট করা হয়েছে, কমে 6, 6.5 চলে এসছে। অতএব মানে ব্যাপারটা শুনতে একটু অবাক লাগলেও এটা কিন্তু প্রুভেন, এখন কিন্তু খুব এই লিঙ্কগুলো এখন খুব প্রুভেন, ঠিক আছে। মাড়ির অসুখ থেকে এখন তো অনেক রকম অসুখ হচ্ছে, সে বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, ডিরেক্টলি লিঙ্ক টু হার্ট ডিজিজ, অ্যালঝাইমার্স ডিজিজ, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে রিলেশনটা একদম প্রুভেন রিলেশনশিপ। অতএব আপনার যদি 8-10টা অঙ্গের মতো দাঁতেরও প্রচন্ড ক্ষতি করে, হ্যাঁ মাড়ির তো প্রচণ্ড ক্ষতি করে, 6টা যে কমপ্লিকেশন আছে, ইটস এ সাইলেন্ট কিলার, একদম সাইলেন্ট কিলার। এবং মাড়ির অসুখের তো একটা ওয়ান অফ দ্য মেইন স্টেজে ডায়াবেটিস থাকলে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বাড়বে। আচ্ছা, এইবার একটা কথা বলার, সেটা হচ্ছে এই ডিসকাশনটা আমি আগে কোনোদিন কোথাও করিনি, তোমাকে জাস্ট পয়েন্টটা টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে মাড়ির অসুখ বা গাম ডিজিজ বা পেরোডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস যতটা না, পেরোডন্টাইটিস, এটা কিন্তু রানস ইন ফ্যামিলিস। মানে হাজব্যান্ডের থাকলে ওয়াইফের হওয়ার চান্সেস বাড়বে, ওয়াইফের সঙ্গে থাকলে হাজব্যান্ডের হওয়ার চান্সেস, ইট কন্টামিনেটস থ্রু স্যালাইভা, মানে মুখ থেকে মুখে যেতে পারে মাড়ির অসুখ। অতএব বিদেশে, ইউরোপে এরকম হয়, ওদের পুরো ফ্যামিলিকে একসঙ্গে ট্রিট করা হয়, একজনের হলে আরেকজনের। হ্যাঁ, মানে আমার কাছে কিন্তু এরকম অনেক পেশেন্ট আসেন যে হাজব্যান্ডের আছে এবং ওয়াইফের আছে একসঙ্গে। দুঃখের কাহিনী ছেড়ে একটু আনন্দের কাহিনী আসি। এখন তো শহুরে মানুষ, মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে যে আমাকে একটু সেলিব্রিটিদের মতো দেখতে হবে। তো এই যে পারফেক্ট স্মাইল, এটা অনেকেই চায় যে আমারও হোক, সেটা অনেকে নিজের কনফিডেন্স বলো বা বিভিন্ন কারণে চায়, কিন্তু জেনারেলি সবার দাঁত তো ন্যাচারালি ওই রকমভাবে একদম পারফেক্ট হয় না। এই পারফেক্ট স্মাইল, এটা কি ওদন্তরাতে করা হয়? তো পারফেক্ট স্মাইল কথাটা সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে তো পারফেক্ট বলে কিছু হয় না, কারণ তুমি যেটা বলছো স্মাইলের, তার মানে তুমি বিউটি, অ্যাসপেক্ট অফ বিউটি বলছো, তো অ্যাসপেক্ট বিউটি যার চোখে এক একজনের এক রকম, কিন্তু এর একটা সেট প্যারামিটার অবশ্যই আছে, এটা আমরা ওদন্তরাতে করি। এইবার ব্যাপারটা হচ্ছে কি, অনেক রকমভাবে বিউটি অ্যাচিভ করে। তো ইয়ে বলছিল কারো দাঁত হলুদ, তারা হয়তো ডিমান্ডটা হচ্ছে আমাকে দাঁতটা সাদা করতে হবে, সেটা করা যেতে পারে। কারো দুটো দাঁতের মাঝখানে গ্যাপ আছে, আমরা সেটাকে ক্লোজ করতে পারি, সেটা কসমেটিক্যালি করতে পারি বা অর্থোডন্টিক্যালি করতে পারি। কারো দাঁত উঁচু নিচু, সেটাকে আমরা অর্থোডন্টিক্যালি ব্রেস পরিয়ে বা এখন অ্যালাইনার এসে গেছে, অ্যালাইনার দিয়ে করতে পারি। অতএব ডিপেন্ড করছে। এবার যেমন ধরো ফর এক্সাম্পল, আমার কাছে একটা কেস খুব আসে,
সেটা কি, বাড়ির অসুখ হয়েছে, পেশেন্ট এতদিন ধরে খেয়াল করেনি, দাঁত নড়ে গেছে। এইবার সামনের দাঁত নড়ে যাওয়া মানে সবার তখন মাথায় বাজ ভেঙে পড়ে, এই রে দাঁতটা তো পড়ে যাবে, কারণ এতদিন পর্যন্ত আইডিয়া কী ছিল, দাঁত নড়ে যাওয়া মানেই পড়ে যাওয়া, পড়ে গেলে তো আমি ফোকলা হয়ে যাব। এইবার তুমি যেটা বলছিল বিউটি যাবে কোথায়, হাসলে ফোকলা দেখা যাবে। সেজন্য আমরা এই কাজটা আমি তো খুব করি, যে নড়া দাঁতকে, আমাকে আমার বদনাম বলো সুনাম বলো, কলকাতা সবাই বলে যে এই লোকটা নড়া দাঁতের ডাক্তার। নড়া, এবং সত্যি বলছি কলকাতা নয়, আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তো আছেই, মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া থেকে প্রচুর পেশেন্ট আসে। সবসময় যে করতে পারি তা নয়, কিছু কিছু ক্ষেত্রে করা যায় না, 20% 25% কেসে পারি না, কিন্তু অধিকাংশ সময় নড়া দাঁত মানেই সবাই আমার নামই বোধহয় ডক্টর ফিক্স ইট হয়ে যাবে কিছুদিন বাদে, কারণ নড়া দাঁত ঠিক করার জন্য ওরন্টোরাতে সবচেয়ে বেশি পেশেন্ট আমরা এটা করি, মানে দাঁত নড়ে গেছে। এবং আমি কিছু কিছু এক্সট্রিম কেস করেছি, সেগুলো হয়তো একটু হিরোইক, কিন্তু সত্যি সত্যি এগুলো রয়েছেও, মানে এরকম পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু আপনি ঠোঁটটা টেনে দেখবেন না, মনে হয় পড়ে যাবে, এইরকম দাঁত নড়ছে, সেই দাঁতও ফিক্স করেছি। অতএব নড়ে গেলেই পড়ে যাবে এরকম নয়, দাঁত ফিক্স করতে পারে। অতএব তুমি যেটা বলছো বিউটি, দাঁত এবার দুটো দাঁত, একটা দাঁত পড়ে গেল, আবার এরকমও এসছে দাঁত আশেপাশে নড়ছে, 4টে 5টে দাঁত নড়ছে, মাঝখানে একটা দাঁত অলরেডি পড়েও গেছে, সেখানেও ফিক্স করেছি, সে দাঁতগুলোও থাকবে, প্লাস ওখানে দাঁত লাগিয়েছি। এরকম নয় যে কেটে ক্রাউন অ্যান্ড ব্রিজ লাগিয়েছি, ওটাকেও ফিক্স করা যায়, এফআরসি ব্রিজ বলে, ফাইবার রিটেন কম্পোজিট ব্রিজ বলে, উইথ স্প্লিন্টিং, সেরকমও করা যায়। অতএব তুমি যেটা বলছো পারফেক্ট স্মাইলের অনেকগুলো প্যারামিটার আছে। একটা দাঁতকে রেখে দেওয়া, পড়ে যাবে মনে হচ্ছিল, কারণ আগে ধারণা ছিল দাঁত নড়েছে মানেই পড়ে যাবে, সেটা শুধু দেখতে সুন্দর না, সেটা ওই ফাংশনালও দরকার আছে, ফাংশনাল, ওই কথাটাও মনে করিয়ে দেয় যে দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। সেই মর্মটা না বুঝলেও আমি মর্মটা তৈরি করি, এটা দাঁতটা নড়ে যায় তখন মর্মটা বুঝতে পারে। হ্যাঁ, এইবার হয় কি, যেহেতু এই জিনিসটার ডিমান্ডটা আগে এতটা ছিল না, কিন্তু এখন লোকে রিয়ালাইজ করছে। আগে লোকের ধারণা ছিল যে দাঁত নড়েছে মানে, অনেকে আছে যে আমার কাছে পড়ে গেছে, বলছে ডাক্তারবাবু আমি তো আগের দাঁতটা নড়ে গেছিলো, আমি ভাবলাম যে পড়েই যাবে, আমি ভাবলাম কিছু করলাম নিজের থেকে পড়েই যাবে, কিন্তু আপনার কথা শুনে আমি দেখলাম যে পাশের দাঁতগুলো নড়ছে, এগুলো পড়ে যাবে, ভাবছি এইটাকে কি ফিক্স করা যায়, আর এই দাঁতটা কী করবো, তখন আমি সেটাও ফিক্স করে দিই। সেরকমই ওই যে বললাম দাঁতের মাঝখানে গ্যাপ আছে, আমরা ক্লোজ করতে পারি, দাঁত উঁচু নিচু আছে সেগুলোকেও আমরা কারেকশন করতে পারি, এবং করি, এরা রেগুলার বেসিসে করি। দাঁত হলুদ আছে সেটাকে সাদা করতে পারি। অতএব তুমি যেটা বলছো শুধু সেলিব্রিটি নয়, যে কোনো মানুষেরই হাসি আমরা কমপ্লিটলি চেঞ্জ করতে পারি। এবার সেটা করতে গেলে বিভিন্ন প্রসিজিওর লাগে, ইন্টারডিসিপ্লিনারি প্রসিজিওর লাগে, যেরকম আমাদের একটা হেলদি লাইফস্টাইলের যেটা প্রয়োজন, এক্স্যাক্টলি কাস্টমাইজ প্ল্যান লাগে। কারোর হলুদ থেকে সাদা, কারেক্ট, কারো আছে 2-3টে প্রসিজিওর হবে, অনেকগুলো কাজ একসঙ্গে করতে হবে। মানে আমাদের একটা হেলদি লাইফস্টাইলের জন্য হয়তো আমাদের হেলদি ডায়েট লাগে, তার সঙ্গে এক্সারসাইজ লাগে, তার সঙ্গে মেডিটেশন লাগে, তার সঙ্গে স্ট্রেস কন্ট্রোল লাগে, সবগুলো মিলিয়ে একটা হেলদি লাইফস্টাইল তৈরি হয়। সেরকমই আমাদের দাঁতের বিউটিফিকেশনের জন্য বিভিন্ন রকম ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট মিলিয়ে, বা কোনো কোনো সময় হয়তো একটা, কোনো কোনো সময় দুটো, এরকমভাবেও তৈরি করা যায়। সো পুরো প্যানোরামাটাই আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, কিছু কিছু কেস এক্সট্রিম, মানে সেটা আর একদমই উপায় নেই, সেক্ষেত্রেও আমাদের এখন সুবিধা হচ্ছে, এখন তো দাঁত তুলে ইমপ্লান্ট করা যেতে পারে, ফুল ইমপ্লান্ট করে টোটাল বাঁধিয়ে নেওয়া যেতে পারে, এবং সেগুলো একদম শুধু নর্মাল বাঁধানোর থেকে শুরু করে একদম ফুল ফিক্স পর্যন্ত সমস্ত সিস্টেম করা যায়। অতএব স্মাইলকে আমি না, স্মাইল ডিজাইন কনসেপ্টটা খুব একটা বুঝি না। স্মাইলকে ডিজাইন করা যায় না, অলরেডি স্মাইল ডিজাইনড আছে, সেটা একটু বিগড়ে গেলে আমাদের কাজ হচ্ছে সেটাকে আবার যেরকম ভালো করা যায় মোটামুটি ঠিকঠাক জায়গায় নিয়ে আসা। কারণ নেচার যে স্মাইল দিয়েছে সেটাকে আমরা খোদার ওপর খোদকারি করতে পারি না, ওটা হচ্ছে বেস্ট স্মাইল। আমরা চেষ্টা করি সেটার কাছাকাছি যাওয়ার। এখন এত ভালো টেকনোলজি বেরিয়েছে, আমরা কাছাকাছি পৌঁছতে পারি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই মানুষের এই বাইট পাওয়ারটা কি ইভলিউশনের সাথে কমে যাচ্ছে? কমে যাচ্ছে না, আমরা কমিয়ে ফেলছি। আমরা তো প্রয়োজন পড়ছে না, আমরা খাচ্ছি, আমি খাচ্ছি পাস্তা আর নুডলস, তাহলে কি করে আর বাইট পাওয়ার থাকবে? সেই কারণে তো বাচ্চাদের দাঁত পড়ার টাইমগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। এইবার বাইট পাওয়ার কমে যাওয়ার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দাঁতের সংখ্যা শরীর কমিয়ে দিয়েছে, ঠিক আছে। আগে 9টা দাঁত ছিল, এখন 8টা দাঁত। এই 8টা দাঁত হয়েছে প্রবলেম, চোয়ালটা ছোট হয়ে গেছে,
এই আক্কেল দাঁত চারখানা অর্ধেক সময় বেরোচ্ছে না, আটকে আছে, সে প্রবল ভোগান্তি, মানে খুলে এইটা যায়, একটা কষ্ট, প্রশ্ন হতে পারে যে এই যে আক্কেল দাঁত থেকে ব্যথা করছে, এটা খুব কমন। খুব কমন। এই আক্কেল দাঁতের সলিউশনটা কি আচ্ছা, হবে? সলিউশন বলি। ব্যাপারটা হচ্ছে আক্কেল দাঁতের ব্যথার জন্য অনেকে, সবারই আক্কেল দাঁত ওঠার সময় অল্প বিস্তর ব্যথা একটু একটু হয়েছে। যাদের কপাল ভালো, যারা লটারি কাটার মতন কপাল, তোমার যদি ভালো, আমার সব কটা বেরিয়ে এসছে, কোনো ব্যাকাটেরা ছিল না, কোনো ভেতরে আটকে নেই। তোলার সময়, ওঠার সময় একটু কষ্ট হয়েছে, কিন্তু উঠে বেরিয়ে চলে এসছে। যাদের এই কপালটা নেই, আস্তে আস্তে এই অ্যাঙ্গেলটা বাঁকা, আটকে যাচ্ছে, বেরোচ্ছি না, তাদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আক্কেল দাঁতটা পরে হয়তো অনেক। একদম 20 বছরের পরে বেরোনোর বয়স, 24 থেকে 30, 32 এই পর্যন্ত যত বেরোবে না, স্পেস নেই। শেষ দাঁত আর এই চোয়ালের মাঝখানে জায়গা এত ছোট, আক্কেল দাঁত বেরোতে পারছে না। আক্কেল দাঁত এমন অ্যাঙ্গুলেশনে আছে, সামনের দাঁতে আটকে আছে। এই কন্ডিশনটা আমি ভীষণ পাই। পেশেন্টের আক্কেল দাঁত আছে, ফুলছে, কমছে, কিছু করছে, আসছে না। দুটো সিচুয়েশন নিয়ে খুব ফ্যাসাদে পড়ে পেশেন্ট আসে। একটা হলো প্রচণ্ড ব্যথা, দেখলাম আক্কেল দাঁতটা নিজে তো গেছে, তার সামনের দাঁতটার সঙ্গে গায়ে লেগেছিল, একটা ক্যাভিটি করে এক্সপোজ করে দিয়েছে, ভেঙে বেরিয়ে গেছে। ভেঙে বেরোনি, গর্ত করে দিচ্ছে, দিয়ে সামনের দাঁতটা থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এইবার আক্কেল দাঁতটা তোলো, অকারণে সামনের দাঁতটাকে আরসিডি করতে হবে, ঠিক আছে, মানে সেকেন্ড মোলারটাকে। আরেকটা পাই, এটা খুব রিস্কি। এর আগে বার ফুলেছে, হয়েছে, আসেনি, মুখটা আটকে গেছে, হাঁ করতে পারছে না, মুখ বন্ধ হয়েছে, ইনফেকশনে মুখটা বন্ধ হয়ে গেছে। লিকুইড ডায়েট আছে, চামচ দিয়ে 3 সপ্তাহ খাও, সে কোনো রকমের মুখটা খুললে এইবার সার্জারিটা করতে হবে। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে আক্কেল দাঁত সম্পর্কে, একে তো দাঁত তোলা সম্পর্কে লোকের ভয় আছে। দাঁতের গোড়া পড়ে থাকলেও লোকে, বলছিলাম না যে দাঁতের গোড়া পড়ে থাকলে ভয়ের চলে ডাক্তারের কাছে যায় না, ঘষে ক্যান্সার হয়। আক্কেল দাঁতের ভয়টা হচ্ছে বাপরে বাপ, দাঁতটা তো বেরোবে না, কাটাকাটি করতে হবে, কষ্ট হবে, মুশকিলে পড়বো, শুয়ে থাকতে হবে, যাব না বাবা। মুশকিলটা হচ্ছে যদি প্রবলেম হওয়ার হয়, মুখ আটকাবে, কিছু করার নেই। কিন্তু এখন সুবিধা আছে। সুবিধা কি? এখন আমরা আল্ট্রাসনিক বোন সার্জারি ইউজ করছি, পিজো সার্জারি ইউজ করছি, ভাইব্রেশনে কাটে, আগেকার মতন ঝামেলা নেই, ভীষণ সেফ, একদম সুরক্ষিত। কারণ কেউ নার্ভে কোনো ড্যামেজ করে না, সফট টিস্যুর কোনো ড্যামেজ করে না। যারা তোমার এই পডকাস্টটা শুনবে, এই টেকনিকটা নতুন, কম্পারেটিভ নতুন, পিজো সার্জারি বলে বা আল্ট্রাসনিক বোন সার্জারি বলে। আগে আমরা রোটারি ইউজ করতাম। প্রথমে তো আমি যখন ডাক্তারি পড়তে শুরু করি, তখন ছেনি হাতুড়ি ইউজ হতো, চিজেল ম্যালেট, সেটা বন্ধ হয়ে গেছে। আর আল্ট্রাসনিক আমরা ইউজ করি না। সঙ্গে এখন যেহেতু জায়গাটা ইলুমিনেশন পাওয়া যায়, ওই মেশিনটার থেকে লাইট বেরোয়, জল বেরোয়, তার সঙ্গে আর মাইক্রো সার্জারি, এখন মাইক্রো সার্জারি তো খুব ইউজ হচ্ছে। মাইক্রোতে করলে সুবিধাটা হচ্ছে লুপে, বা জেনারেলি থার্ড মোলার এক্সট্রাকশন কেউ মাইক্রোস্কোপে করে না, লুপেই করে। একদম জায়গাটা বড় করে লাইট দিয়ে দেখা যায়, আর যতটুকু কাটবো একদম প্রিসিশন, মিলিমিটার প্রিসিশনে কাটা যায়। আর ওর সুবিধাটা হচ্ছে শুধু হাড়কেই কাটবে, আশেপাশে মাড়ি, নার্ভ তাতে লাগলে কোনো এফেক্টই নেই, ওর কোনো এফেক্ট নেই, যার জন্য অ্যাবসলিউটলি সেফ। কোনো রক্তপাত নেই, কিছু নেই, ডাউন টাইম নেই, অলমোস্ট একদিনে পরের দিনই সব কাজ করতে চলে। এটা ছোট্ট প্যারাসিটামল ট্যাবলেট খাবে, ইনফেকশনের চান্স নেই, মিনিমালি ইনভেসিভ হয়েছে। তো ডেন্টিস্ট অনেক রিফাইন্ড হয়ে গেছে, যে কোনো সায়েন্স, এবং সব থেকে বড় কথা অনেক টেকনোলজি এসে গেছে। আর একটা বড় বিষয় যে তুমি আমাকে যেটা বলেছিলে যে তোমার ওডনটোটা বানানোর ক্ষেত্রে এটা একটা স্বপ্ন যে এখানে নতুন নতুন টেকনোলজিকে ইউজ করা। আমরা খুব নতুন টেকনোলজি, এআই এর কোনো ইউজ হয়? হ্যাঁ, এআই ইউজ হয় তো। এই যে তুমি জিজ্ঞেস করছিলে স্মাইলে, আমরা ডিজাইন করি তো এআই দিয়ে। ও আচ্ছা। একজন পেশেন্টের ফটোগ্রাফ নিলাম, নিয়ে এআই এ ওর প্রম্পট সফটওয়্যার আছে, মানে তুমি দিলে সঙ্গে সঙ্গে কিরকম হাসি, ডেন্টিস্টদের এখন কাজে লাগছে। হ্যাঁ, এআই দিয়ে একদম, মানে তোমার এই যে আমরা ইমপ্লান্ট করি, ডিজিটাল গাইড বানাই এআই দিয়েই তো। ও অরিজিনালি বনে কোথায় যাবে ডিটেক্ট করে। এই স্মাইল ডিজাইনিং হতো এআইতেই করে। ও ফিউচারিস্টিক স্মাইল তৈরি করে দেয়, তোমাকে দেখতে কিরম লাগবে তুমি দেখে নেবে। এআই দিয়ে করে তো এখন প্রচুর এআই দিয়ে তো কাজ হচ্ছে। সো অনেক 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 ধন্যবাদ হিমাদ্রিদা। আমি এইটা শুনে খুব আনন্দ পেলাম যে প্রথম পডকাস্টের সময় তোমার যে স্বপ্নের যে ওডনটোরা যেটা তুমি শুরু করেছিলে বড় করে, তার আগে তো আচ্ছা, তুমি অলরেডি শেষ করার আগে একটা কথা বলিনি। আমরা এখন যে সেন্টারটা, সেটা নর্থ ক্যালকাটায়, পেলেঘাটায়। আমরা এবছরের শেষে সাউথ ক্যালকাটায় যাচ্ছি। একটা করে পডকাস্ট একটা করে শুরু। না, এটাই বলে রাখলাম, কারণ সাউথ ক্যালকাটায় যেটা প্রবলেম হচ্ছে যে সাউথ ক্যালকাটায় আমাদের ফুটপ্রিন্ট ছিল না। আমরা এবার দক্ষিণ কলকাতায় যাচ্ছি ডিসেম্বরে।
গ্রেট, ঠিক আছে। গ্রেট। অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার সেই আরও নতুন যে আরও 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 ছড়িয়ে পড়ুক, কারণ এটা মানুষের কাছে যাওয়া প্রয়োজন এবং এই বার্তাটাও যাওয়া প্রয়োজন যে এখানে শুরুটা অন্তত তার একদম পকেট এবং অ্যাফোর্ডেবিলিটিকে বজায় রেখেই করা হয়। তো অনেক শুভেচ্ছা রইলো দাদা। Thank you very much. নিশ্চয়ই এরকমভাবে তুমি মানুষের সেবা করে চলবে, আর নিশ্চয়ই পরেও আমাদের এখানে আবার আলোচনায় একদম। আসবে। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য।